ও আল্লাহ, ও রহমান, ও গতি মে ঘুমো রही हो रे। এনএফ কখনো সরকারের বিপক্ষে ছিল না। দেশের সরকার হিসেবে আমরা যতটুকু পারি সম্মান প্রদর্শন করে সমঝোতার পথ বেছে নিয়েছি। আমি মনে করি এদেরকে এক জায়গায় রেখে সামরিক প্রশিক্ষণ দিয়ে, অস্ত্র দিয়ে অন্তত 2 লক্ষ ফোর্স তৈরি করে ব্যাক বাই বাংলাদেশ আর্মি মিয়ানমার আক্রমণ করে এই আপনার রাখাইন স্বাধীন করে ফেলবে। মানুষকে ভাত খাওয়া, তুমি কি আর 5 লক্ষ লোকের খাবার দিতে পারবে না? চরম এক স্পর্শকাতর সময়ের মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ঘটনা প্রবাহ। একদিকে প্রশ্নাতীত স্বাধীনতার সমূহ সম্ভাবনা, অন্যদিকে মহা সংকট। সম্ভাবনা নাকি সংকট, কোন দিকে যাবে বাংলাদেশের ভবিষ্যৎ তা ঠিক করতে হলে প্রতিটি পদক্ষেপ হতে হবে নিখুঁত এবং দূরদৃষ্টি সম্পন্ন। তা না হলে অস্তিত্ব সংকটে পড়বে বাংলাদেশের সার্বভৌমত্ব। আমরা ভারতকে আমরা বলছি, আপনারা সতর্ক হন, আপনারা চিকেন নেকের কথা ভুলে যাবেন না, আপনারা চিকেন নেকের কথা ভুলে যাবেন না। আপনারা আমাদেরকে যেভাবে ট্রিটমেন্ট দিবেন ঠিক একইভাবে আপনারাও ট্রিটমেন্টের পাওয়ার জন্য প্রস্তুত হন। আমরা যখন গরম বক্তব্যে ভারতের চিকেন নেক দখলের দিবার স্বপ্ন দেখছি, তখন আমাদের চিকেন নেকের ঘাড় মটকে দেওয়ার সব পরিকল্পনা চূড়ান্ত করে ফেলেছে ভারত। এরই মধ্যে ফেনী থেকে শুরু করে পুরো পার্বত্য অঞ্চল দখলের প্রকাশ্য হুমকি দেওয়া হয়েছে। ওইরকম একটা পুটকে আমাদের এখানকার একটা জেলার মতো দেশ, আমরা ওদের উপর নির্ভরশীল। ঘটনা যে শুধুই হুমকি পর্যন্ত আটকে আছে তা নয়, বরং পুরো পার্বত্য অঞ্চল এখন খাতা কলমে বাংলাদেশের। বাস্তবে পাহাড়ের কোনো নিয়ন্ত্রণ আমাদের হাতে নেই। এর কিছুটা ভারত নিয়ন্ত্রিত সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফ এবং জেএসএস এর নিয়ন্ত্রণে, বাকিটা আরাকান আর্মির আর বাংলাদেশ সেনাবাহিনী পাহাড়ে ভাড়াটে হিসেবে বসবাস করছে। রাম মূর্তি কতটুকু হবে, কত ইঞ্চি হবে, সেটা ঠিক করবে দেশের হিন্দুরা। তোরা ঠিক করার কে? রাম মন্দির দেখা গেল কি দেখা গেল না? তোরা যদি রাম মন্দিরকে ভয় পাস, তোরা প্রয়োজনে পলাশ বাহিনী যাস না, তোরা প্রয়োজন বোধে গাইবান্ধা থেকে অন্য জেলায় চলে যা। রাম মন্দির প্রতিষ্ঠা হবে, এই বাংলাদেশে রাম মন্দির প্রতিষ্ঠা কেউ ঠেকাতে পারবে না। বাংলাদেশে এমন কোনো শক্তি নাই যে রাম মন্দির প্রতিষ্ঠা ঠেকায়। সম্প্রতি রংপুরকে কেন্দ্র করে ভারতীয় ষড়যন্ত্রের ভয়ঙ্কর রূপ পিনাকি ভট্টাচার্যের বিশ্লেষণের মধ্য দিয়ে দেশবাসী দেখেছে। একদিকে রংপুর, অন্যদিকে পার্বত্য চট্টগ্রাম। বাংলাদেশের 2 চিকেন নেক ঘিরে কতটা জ্বলন্ত আগ্নেয়গিরির উপরে আমরা বসবাস করছি, সে রোহিঙ্গা গণহত্যার আরেকটি রোমহর্ষক বর্ণনা উঠে এসেছে। মিয়ানমারের হোয়ারশিরির সেই গণহত্যার উদ্দেশ্য ছিল মিয়ানমারের অবশিষ্ট রোহিঙ্গাদেরকে বাংলাদেশে আসতে বাধ্য করা। যদিও সেই খবর পৃথিবীর কোনো গণমাধ্যমের কাছে গুরুত্বপূর্ণ মনে হয়নি, কারণ এই মানুষগুলো মিয়ানমারের রোহিঙ্গা মুসলমান, জন্মই যাদের আজন্ম পাপ। কত মানুষ মরলে সেটাকে গণহত্যা বলা যায়, কতটা নির্মমভাবে মানুষকে হত্যা করলে সেটাকে মানবতা বিরোধী অপরাধ বলা যাবে, তার সব মাত্রা অতিক্রম করেছে মিয়ানমারের আরাকান রাজ্যের রোহিঙ্গা মুসলিম হত্যাকাণ্ড। রোহিঙ্গাদের কেন এত নির্মমভাবে হত্যা করছে আরাকান আর্মি? আরাকান আর্মির সাথে ভারতের সম্পর্ক কি? মিয়ানমার সরকার কেন আরাকান আর্মির সন্ত্রাসীদের সহায়তা করছে? এসব প্রশ্নের উত্তর জানতে হলে আগে আমাদেরকে জানতে হবে রোহিঙ্গাদের আসল পরিচয়। কেন তাদেরকে বাংলাদেশি বলে দাবি করা হচ্ছে? মিয়ানমারের মুসলিম রোহিঙ্গা নিধনের যে দৃশ্য আমরা গেল 1 দশক ধরে দেখছি, তার শুরু হয়েছে আরও 8 দশক আগে। দেখতে দেখতে এসব পৈশাচিক হত্যাকাণ্ড আমাদের চোখ সহা হয়ে উঠেছে। রোহিঙ্গাদের ব্যাপারে কথা বলতে গেলে অনেকেই তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে। শুনে মনে হয় রোহিঙ্গারা অন্য দেশ থেকে ভেসে আসা এক উদ্বাস্তু। বাংলাদেশের মানুষের কাছে মিয়ানমার থেকে আসা অচ্যুত এক জনগোষ্ঠী, আবার মিয়ানমারের চোখে বাংলাদেশ থেকে ভেসে যাওয়া আবর্জনা। এই আবর্জনা পরিষ্কার করতে মিয়ানমার সরকার কিংবা আরাকানের জঙ্গি গোষ্ঠী, আরাকান আর্মি যে নৃশংসতা দেখিয়েছে তা পৃথিবীর ইতিহাসের এক বর্বরতম কালো অধ্যায়, যা গণহত্যার সব কলঙ্ক ছাপিয়ে পৃথিবীর মানুষকে মিয়ানমারের বুদ্ধরা বুঝিয়ে দিয়েছে মানুষ কতটা হিংস্র হতে পারে। কখনো জীবন্ত মানুষের শরীরে বিভিন্ন অংশ কুচি কুচি করে কেটে ফেলে হত্যা করা হয়েছে রোহিঙ্গা মুসলমানদেরকে।
দিলে সরমবাদী আছে যে আরো জনমবালা দিয়ে আজ আমায় কি চাইতে না তো ভাবি জামা ধরিয়ে না মারি বেলাই মুখ বাগিয়ে মারি বেলাই দে তো মারি ভাত বলা আরে টিয়া দিন আমাদের কি হচ্ছে বাবাটা জানো দিয়ে আরে মাখি ঘুরছে মুখ বাগিয়ে বাজে। নির্যাতিত নিপীড়িত রোহিঙ্গাদের ইতিহাস বলছে এই রোহিঙ্গারাই আরাকানের আসল মালিক। পুরো আরাকান রাজ্য শাসন করত মুসলিম সংখ্যাগরিষ্ঠ এই জনগোষ্ঠীটি। আরাকানে মুসলিমদের আগমন ৭ম শতকেই। সেই যে গোড়াপত্তন হয়েছিল তারপর থেকে আরাকানের সবসময় মুসলিম আদিবাসীরা রোহিঙ্গা হিসেবে পরিচিত ছিল। এমনকি এই আরাকানে মুসলিম শাসন ছিল ১৪৩০ থেকে ১৭৮৪ সাল পর্যন্ত, পুরো ৩৫০ বছর। সেই সময়ের ৩ জন রাজার সময়ের মুদ্রায় মুসলমানদের কালেমা অঙ্কিত ছিল। আরাকান ছিল স্বাধীন রাজ্য যেখানে মূলত মুসলিম ও মগ, চাকমা সহ কিছু ক্ষুদ্র নৃগোষ্ঠীর বসবাস ছিল। শাসন ক্ষমতায় মুসলমানেরা থাকলেও মগ সহ অন্য সংখ্যালঘুদের সাথে সম্প্রীতির সম্পর্ক ছিল সংখ্যাগরিষ্ঠ রোহিঙ্গা মুসলমানদের। ১৭৮৫ সালে বার্মিজ রাজা বদাপায় আরাকান আক্রমণ করলে কিছু মুসলমান আরাকানে থেকে যায়, আর বাকি মুসলমানেরা চাকমা এবং মগদের সাথে মিলে নাফ নদী পার হয়ে চট্টগ্রামে এসে বসবাস শুরু করে। সেই থেকেই চাকমা এবং মগেরাও পার্বত্য চট্টগ্রামে বসবাস করছে, যে কারণে নাফ নদীর ওপার আর এপারের মানুষের মধ্যে ধর্ম, ভাষা এবং বর্ণের মিল রয়েছে। ভাষা এবং বর্ণের মিল থাকার কারণে আরাকানে থেকে যাওয়া রোহিঙ্গা মুসলমানদেরকে বাংলাদেশি বলতে শুরু করে মিয়ানমারের স্বৈর শাসকেরা। ১৭৮৫ থেকে ১৯৪৭ পর্যন্ত বৈষম্য থাকলেও রোহিঙ্গা মুসলমানদের উপর গণহত্যা চালানো হয়নি, কিন্তু ১৯৪৭-এর পর থেকে শুরু হয় নৃশংসতম হত্যাযজ্ঞ। থেমে থেমে চলা এই হত্যাযজ্ঞে এ পর্যন্ত ৪৩,০০০ রোহিঙ্গা মুসলমানকে হত্যা করা হয়েছে। ঘরের কোনায় মুসলমানদের উপর বর্বরতম এমন হত্যাযজ্ঞ চললেও মুসলমান হয়ে আমরাও সবসময় উদাসীনতার পরিচয় দিয়েছি। রোহিঙ্গাদেরকে আমরা তুচ্ছ তাচ্ছিল্য করে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছি বারবার, কিন্তু আমরা কি জানি ১৯৪৭-এর পর থেকে রোহিঙ্গাদের উপর কেন এমন অমানবিক নির্যাতন নেমে এসেছে? ব্রিটিশরা ভারতবর্ষ ছেড়ে যাবার ঠিক আগ মুহূর্তে রোহিঙ্গা নেতারা আরাকানকে তৎকালীন পূর্ব পাকিস্তান বা বর্তমান বাংলাদেশের সাথে যুক্ত করবার চেষ্টা করেছিল। আরাকানকে পাকিস্তানের সাথে যুক্ত করতে মোহাম্মদ আলী জিন্নাহর সাথে বেশ কয়েকবার দেন দরবার করা হয় রোহিঙ্গা নেতাদের পক্ষ থেকে, কিন্তু শেষ মুহূর্তে অং সান সুচির বাবা অং সান ব্রিটিশদেরকে ম্যানেজ করে আরাকানকে বার্মার অন্তর্ভুক্ত করতে সামর্থ্য হয়। এরপর থেকে আরাকান রাজ্যটি বার্মার অন্তর্ভুক্ত হয়ে যায়। আরাকানকে বার্মার অন্তর্ভুক্ত করা হলেও পূর্ব পাকিস্তানের সাথে যুক্ত হতে যাওয়ার প্রতিশোধ হিসাবে আরাকানের মুসলমানদের নাগরিকত্ব বাতিল করে অং সান। নাগরিকত্ব না থাকায় গেল ৮ দশক ধরে খাদ্য, শিক্ষা, চিকিৎসা থেকে শুরু করে সকল মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা হয় রোহিঙ্গা মুসলমানদেরকে। ১০ম শ্রেণীর পর স্কুলে যেতে না দেয়া, এমনকি জরুরি টিকা থেকেও বঞ্চিত আরাকানের রোহিঙ্গা মুসলমানেরা। অন্যদিকে দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী মগদের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় শক্তিশালী করে তোলা হয়। সংখ্যাগরিষ্ঠ মুসলমানেরা যেন বিদ্রোহ করতে না পারে সে কারণে মগদেরকে প্রশাসনিক এমনকি মিয়ানমারের নিরাপত্তা বাহিনীতে ব্যাপকভাবে পদায়ন শুরু করে মিয়ানমারের রাজ্য সরকার, যার মূল উদ্দেশ্যই ছিল রোহিঙ্গা মুসলমানদেরকে দমিয়ে রাখা। মগরা যতই শক্তিশালী হয়েছে ততই মুসলমানদের উপর নির্যাতন বাড়তে থেকেছে। যখন যার ইচ্ছে হয়েছে মুসলমানদের বাড়িঘরে লুটপাট, মুসলিম নারীদের ধর্ষণ কিংবা হত্যাকাণ্ড ঘটিয়েছে, যার জন্য কারো কাছে মগদের কোনো জবাবদিহিতা করতে হয়নি। আমরা কথায় কথায় মগের মুল্লক বলতে নৈরাজ্যের যে জনপদকে বুঝিয়ে থাকি, এটাই সেই মগের মুল্লক। দিন যত বেড়েছে মগের মুল্লুকে মগেদের অত্যাচার ততই বাড়তে থেকেছে। রোহিঙ্গাদেরকে যেহেতু নাগরিকত্ব দেওয়া হয়নি, সে কারণেই মগেরা চিন্তা করল মুসলমানদেরকে আরাকান থেকে বের করে দিতে পারলে পুরো ভূখণ্ড তাদের দখলে চলে যাবে। এই চিন্তা থেকে শুরু হয় মুসলিম জনগোষ্ঠীর উপর পৈশাচিক নির্যাতন। পৃথিবীর মানুষ যার চূড়ান্ত রূপ দেখেছে ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত। হয়ে জীবন বাঁচাতে রোহিঙ্গারা নাফ নদী পার হয়ে বাংলাদেশে পাড়ি জমায়। একে একে সেই সংখ্যা দাঁড়ায় ১০ লাখে। ২০০৯ সাল থেকে শুরু হওয়া বাস্তুচ্যুত রোহিঙ্গাদের সবশেষ দলটি বাংলাদেশ সীমান্তে এসেছিল ৫ই আগস্ট, যাদেরকে সীমান্তের ওপারে নৃশংস আগস্ট কেন শেষ সেই হিসেব মিলাতে পারলেই রোহিঙ্গা মুসলমানদেরকে হত্যার সাথে মিয়ানমারের সাথে আরও কারা জড়িত সেটার সঠিক সন্ধান পাওয়া যাবে। রোহিঙ্গাদের বাংলাদেশে পাঠানোর প্রথম পদক্ষেপ নেওয়া হয়েছিল ১৯৭৮ সালে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রেসিডেন্ট থাকাকালীন হঠাৎ করেই মিয়ানমার সেনাবাহিনী আরাকানে একটি অপারেশন পরিচালনা করে, যার নাম দেওয়া হয় অপারেশন ড্রাগন। সেনাবাহিনী সেই অপারেশনে প্রায় ৫ লাখেরও বেশি রোহিঙ্গা মুসলমান মিয়ানমার থেকে জীবন বাঁচাতে বাংলাদেশে চলে এসেছিল। প্রেসিডেন্ট জিয়াউর রহমান তাৎক্ষণিক মিয়ানমার প্রেসিডেন্টকে রোহিঙ্গাদের ফেরত নেওয়ার দাবি জানান।
উত্তরে মিয়ানমার সরকার রোহিঙ্গাদের বাংলাদেশি নাগরিক দাবি করে তাদেরকে ফেরত নিতে অস্বীকৃতি জানালে জিয়াউর রহমান হুমকি দিয়ে মিয়ানমার সরকারকে বলেছিলেন অনতি বিলম্বে রোহিঙ্গাদের ফেরত না নিলে মিয়ানমার থেকে আসার সকল রোহিঙ্গা মুসলমানদেরকে প্রশিক্ষণ দিয়ে অস্ত্রসহ আবারও মিয়ানমারে পাঠানো হবে। তারপর তারাই সিদ্ধান্ত নেবে রোহিঙ্গারা আরাকানে থাকবে নাকি বাংলাদেশে। বাংলাদেশ সরকারের এমন সিদ্ধান্তের পর সীমান্তে উত্তেজনা দেখা দেয়। মিয়ানমার এবং বাংলাদেশ দুই পক্ষ থেকে সীমান্তে সেনা মোতায়েন করলে যুদ্ধের আশঙ্কা তৈরি হয়। মিয়ানমার বাংলাদেশ সীমান্ত থেকে আমাদের সেনাবাহিনী সরিয়ে নেওয়ার দাবি করলেও বাংলাদেশ তা মানেনি। বাংলাদেশের পক্ষ থেকে অনড় অবস্থানে থাকলে মিয়ানমার সরকার যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের মাধ্যমে সেনা সরিয়ে নেওয়ার জন্য বাংলাদেশকে প্রস্তাব দেয়। পশ্চিমা দুই শক্তিশালী রাষ্ট্রের মধ্যস্থতায় রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত নেওয়ার শর্তে সীমান্ত থেকে সেনা ফিরিয়ে আনতে রাজি হয় বাংলাদেশ সরকার। তারপরই জিয়াউর রহমানের বলিষ্ঠ সেই ভূমিকায় রোহিঙ্গারা আবারও আরাকানে ফিরে যেতে সামর্থ্য হয়। 1992 সালে রোহিঙ্গাদের আবারও বাংলাদেশে পাঠানোর লক্ষ্যে মিয়ানমার সেনাবাহিনী টেকনাফ বিডিআর ক্যাম্পে হামলা করে। এতে একজন বিডিআর সদস্য নিহত হলেও আতর্কিত সেই হামলার সাথে সাথে বিডিআর পাল্টা হামলা চালালে 12 জন মিয়ানমারের সেনা নিহত হয়। সেই হামলার পর মিয়ানমার সেনাবাহিনীর লাশ রেখেই পালিয়ে গিয়েছিল বিডিআর, তাদের লাশ বাংলাদেশে নিয়ে এসেছিল। এখানেই শেষ নয়, তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে মিয়ানমার সীমান্তে 82,000 সেনা সমাবেশ ও ভারী অস্ত্র মোতায়েন করে বাংলাদেশ সেনাবাহিনী, যা বাংলাদেশের ইতিহাসে প্রথম কোনো দেশের সীমান্তে সর্বোচ্চ সংখ্যক সেনা মোতায়েনের ঘটনা। পাল্টা জবাবে মিয়ানমার 1 লাখ সেনা মোতায়েন করে, কিন্তু একই সময়ে মিয়ানমারের কাচিনদের সাথে ভয়ানক যুদ্ধ বেঁধে যায় তাদের সেনাবাহিনীর। ফলে প্রচণ্ড চাপে পড়ে মিয়ানমার। তারা দূত মারফত সীমান্ত থেকে বাংলাদেশকে সেনাবাহিনী সরাতে অনুরোধ করে, কিন্তু বাংলাদেশ তাদের কথায় কোনো পাত্তাই দেয়নি। একদিকে নিজ দেশে কোচিন বিদ্রোহীদের ভয়ানক হামলা, অন্যদিকে বাংলাদেশ সীমান্ত থেকে সেনা না সরাতে পারা, উভয় সংকটে পড়ে মিয়ানমার। সবশেষ চীন সফরে যায় মিয়ানমার প্রেসিডেন্ট। চীনা প্রেসিডেন্টকে অনুরোধ করেন যে বাংলাদেশ যেন তাদের বিশাল বাহিনী ও ভারী অস্ত্র সরিয়ে নেয়। মিয়ানমারের শঙ্কা ছিল বাংলাদেশ যে কোনো সময় আরাকান দখল করে নিতে পারে, যে কারণে চীন সরকারের অব্যাহত অনুরোধের কারণে প্রায় 93 দিন পর মিয়ানমার সীমান্ত থেকে সেনা সরিয়ে আনে খালেদা জিয়ার সরকার। 1978 কিংবা 1992 সালের পর দীর্ঘ সময় মিয়ানমার রোহিঙ্গাদের বাংলাদেশে পাঠানোর সাহস দেখায়নি, কিন্তু 2016 সালে আবারও সেই চেষ্টা চালিয়ে সফল হয় মিয়ানমার সরকার। প্রায় 10 লাখ রোহিঙ্গাদের বাংলাদেশে আসতে বাধ্য করে তাদের সন্ত্রাসী বাহিনীগুলো। রোহিঙ্গাদের মূল দলটি 2016 থেকে 17 সালের মধ্যে আসলেও এর শুরুটা হয়েছিল 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর। 2009 সালের পিলখানা হত্যাকাণ্ডের 1 মাস পর প্রতিষ্ঠা করা হয় ইউনাইটেড লিগ অফ আরাকানের সশস্ত্র সংগঠন আরাকান আর্মি, যারা মূলত বৌদ্ধ ধর্মাবলম্বী মগ জাতির সশস্ত্র জঙ্গি গোষ্ঠী। তাদের উদ্দেশ্য ছিল মুসলিম রোহিঙ্গাদের আরাকান রাজ্য থেকে চিরতরে উৎখাত করা, কারণ আরাকান আর্মির জন্য স্বাধীন আরাকান রাজ্য প্রতিষ্ঠার বাধা ছিল দুটি, একটি বার্মিজ সরকার, আরেকটি আরাকানের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী রোহিঙ্গারা। রোহিঙ্গাদের প্রশ্নে আরাকান আর্মি এবং কেন্দ্রীয় সরকারের অবস্থান ছিল অভিন্ন, যে কারণে রোহিঙ্গা নিধনে আরাকান আর্মিকে অস্ত্রশস্ত্র দিয়ে সহায়তা করতে থাকে বার্মিজ সরকার। মুসলিম নিধনে এই দুই পক্ষের সাথে নতুন করে যুক্ত হয় ভারত। মূলত 2009 সালের এপ্রিলে ভারতের সহযোগিতায় আরাকান আর্মি শক্তিশালীভাবে আত্মপ্রকাশের সুযোগ পায়। ভারত কেন আরাকান আর্মির সাথে যুক্ত হলো সেটা জানা অত্যন্ত জরুরি। বাংলাদেশের সাথে ভারত ছাড়া আমাদের একমাত্র স্থল সীমান্ত রয়েছে মিয়ানমারের। বাংলাদেশ সীমান্তের ওপারে যদি মুসলমানেরা থাকে তাহলে বাংলাদেশের জন্য এটা বাড়তি সুবিধা, যে কারণে ভারত চেয়েছে সীমান্তের ওপারে এমন একটি পক্ষ থাকুক যাদের বাংলাদেশের সাথে বৈরী একটা সম্পর্ক থাকবে। যে কারণে পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে সীমান্তে বিডিআরের মেরুদণ্ড ভেঙে দেওয়ার পর শক্তিশালী করা হয় আরাকান আর্মিকে। আরাকান আর্মি মিয়ানমারের জঙ্গি সংগঠন হলেও তারা ভারতের অস্ত্র, অর্থ এবং প্রশিক্ষণ পেয়ে থাকে। ভারতের উদ্দেশ্য মিয়ানমার এবং ভারতের মাঝে তাদের পছন্দের একটা রাজ্য থাকুক যেখানে দুই দেশকে অস্থির রাখা যাবে। যে কারণে মিয়ানমার সরকারের বিরুদ্ধে যুদ্ধ করলেও ভারতের সাথে আরাকান আর্মির সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। ভারতীয় সহায়তায় 2009 সালে আরাকান আর্মির প্রতিষ্ঠা লাভের পর রোহিঙ্গাদের উপর পৈশাচিক নির্যাতনের শুরুটা হয় 2012 সালে। আগের ধারাবাহিকতায় রোহিঙ্গা মুসলমানদের সাথে সুকৌশলে দাঙ্গা বাঁধানো হয়, চলে নির্বিচারে হত্যাযজ্ঞ। আগের মতোই রোহিঙ্গারা জীবন বাঁচাতে ছুটে আসে নাফ নদীর তীরে, কিন্তু এবারের চিত্র ভিন্ন। বাংলাদেশের পক্ষ থেকে মিয়ানমার সরকারকে চাপ না দিয়ে উল্টো আওয়ামী লীগ সরকারের বেশ কয়েকজন এমপি মন্ত্রী সংসদে দাঁড়িয়ে রোহিঙ্গাদের বিরুদ্ধে বিষোদগার শুরু করেন। It is up to their government. So you should put pressure or you should talk to the Myanmar government, not to Bangladesh. It is not the Bangladesh people's responsibility, right? আওয়ামী লীগের রোহিঙ্গা বিদ্বেষী এরকম বক্তব্যের পর আশ্রয়প্রার্থী রোহিঙ্গাদের নৌকাগুলোকে আবারও মৃত্যুর মুখে ঠেলে দেয় বাংলাদেশ সরকার।
এভাবেই 4 বছর ধরে চলেছে রোহিঙ্গা নিধন। কিন্তু বাংলাদেশ সরকারের পক্ষ থেকে মিয়ানমার সরকারের নিকট কোনো প্রতিবাদ জানানো হয়নি। মিয়ানমার সরকার বুঝে যায় ওপারের দেশটিতে এখন আর জিয়াউর রহমান কিংবা খালেদা জিয়ার মতো সরকার নেই, অতএব এটাই তাদের জন্য আদর্শ সময়। 2012 সাল থেকে রোহিঙ্গাদের উপর নির্যাতন শুরু করে 2016 পর্যন্ত গণহত্যার চূড়ান্ত রূপ দেয়া হয়। রোহিঙ্গা মুসলমানদের উপর এতটা নগ্নভাবে পাশবিক নির্যাতন চালানো হয় যে প্রায় 10 লাখ রোহিঙ্গা মুসলমান বাংলাদেশে আসতে বাধ্য হয়। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহর কাছে মোনাজাত করি, আজিয়া ইউনিট দিয়ে আই বেগুনে মিলি সাম্যর ঈদ যেন ওনারা নিজের বাড়ির দিকে ঈদ করিতে পারেন। তবে আপাত দৃষ্টিতে শেখ হাসিনা সরকার রোহিঙ্গাদের বাঁচাতে জায়গা দিয়েছে বলে প্রচার করা হলেও 5 বছর রোহিঙ্গাদের সন্ত্রাসী বলে মৃত্যুর মুখে ঠেলে দেয়া শেখ হাসিনা তাদেরকে জায়গা দেওয়ার মূল কারণ ছিল নোবেল পুরস্কার, যে কারণে মিয়ানমার সরকারের প্রতি এমন কোনো চাপ তৈরি করা হয়নি যার জন্য মিয়ানমার সরকার রোহিঙ্গাদেরকে ফেরত নিতে বাধ্য হবে। ফলশ্রুতিতে রোহিঙ্গাদের স্থায়ী আবাসস্থল হিসেবে প্রুফ নেয় বাংলাদেশ। এটা আমার ছোট বোন রেহানা ওরই কথা। তুমি 16 কোটি মানুষকে ভাত খাওয়াও, তুমি কি আর কয়েক লক্ষ লোককে খাওয়া দিতে পারবো না? আর আমরা কেন পারবো না? তখন আমরা একবেলা খাবো, একবেলা খাবার তাদের দেব। অথচ 2012 সালেই যদি বাংলাদেশ সরকার শক্তভাবে মুসলিম হত্যার প্রতিবাদ করত তাহলে আগের মতোই মিয়ানমার সরকার পিছু হাঁটতে বাধ্য হতো। সেই সাথে রোহিঙ্গা মুসলিম ভাই বোনদের সম্মান এবং জীবন দুটোই বেঁচে যেত। কিন্তু তা করা হয়নি। এমনকি 10 লাখ রোহিঙ্গাদের প্রবল ইচ্ছা থাকা সত্ত্বেও কার্যকরভাবে তাদেরকে ঘরে ফেরানোর কোনো ব্যবস্থা নেয়নি শেখ হাসিনার সরকার। বাংলাদেশ সরকার চাইলে রোহিঙ্গাদের অস্ত্র এবং ট্রেনিং দিয়ে আরাকানে পাঠিয়ে পুরো অঞ্চলটি মুসলমানদের দখলে নিতে পারত, কিন্তু সেটা করেনি, কারণ ভারত সেটা চায়নি। এভাবে ভারতের পরামর্শে চলে পুরো পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশ সেনাবাহিনীর নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে। বস্তুত পার্বত্য চট্টগ্রামের উপর এখন বাংলাদেশের কোনো নিয়ন্ত্রণ নেই। কিছুটা জেএসএস, কিছুটা ইউপিডিএফ, আর বাকিটা আরাকানের দখলে যাবার পথে। অনেকে বলে থাকেন ইউনূস সরকার কিছুটা ভারতের বিরুদ্ধে দাঁড়ালেও রোহিঙ্গাদের পক্ষে কাজ না করে বরং আরাকান আর্মির পক্ষেই কাজ করেছে তার সরকার। আমরা একটা নতুন বাস্তবতায় আছি। সত্যিকার অর্থে আমরা একজন নতুন প্রতিবেশী। পৃথিবীর বিভিন্ন দেশে সফলভাবে শান্তি রক্ষায় নিয়োজিত সেনাবাহিনী হাস্যকরভাবে নিজ দেশে বেড়ালের বেশে পার্বত্য এলাকায় ঘুরে বেড়াচ্ছে। এ যেন নখ দন্তহীন এক বাঘ। কিন্তু প্রশ্ন হলো, সেনাবাহিনী কি আসলেই দুর্বল, নাকি তাদেরকে দুর্বল করে রাখা হয়েছে? পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনীকে অত্যন্ত সুপরিকল্পিতভাবে দুর্বল করা হয়েছে, যার শুরুটা হয়েছিল 1996 সালের কথিত শান্তি চুক্তির মাধ্যমে। মূলত শান্তি চুক্তির মধ্য দিয়ে পাহাড়ের নিয়ন্ত্রণ ভারতের হাতে তুলে দেওয়া হয়েছিল। পৃথিবী জুড়ে শান্তি রক্ষায় কাজ করা সেনাবাহিনীকে শান্তি প্রতিষ্ঠান নামে হাস্যকরভাবে পাহাড় থেকে সরিয়ে আনা হয়। অথচ কথিত শান্তি চুক্তির শর্তানুযায়ী পাহাড়ি সন্ত্রাসীদের অস্ত্র সমর্পণের কথা থাকলেও সেটা না করে একপাক্ষিকভাবে সেনাবাহিনীকে পাহাড় থেকে সরিয়ে আনা হয়েছে। 1996 সালে ক্ষমতায় আসার পরপর যে শান্তি চুক্তি করা হয়েছিল তার পুরোটার প্রেসক্রিপশন ছিল ভারতের। ভারতের সেই পরিকল্পনাতেই চলেছে গেল 30 বছর। অজ্ঞাত কারণে মাঝে 5 বছর সময় পেলেও বিএনপি জোট সরকার সেনাবাহিনীর যেসব ক্যাম্পগুলো সরিয়ে আনা হয়েছিল সেগুলো আবারও প্রতিস্থাপন করেনি। মূলত 1996 সালের পর থেকে ইচ্ছায় কিংবা অনিচ্ছায় বাংলাদেশ সেনাবাহিনী পাহাড়ে ভারতের ইচ্ছে মতোই তাদের কার্যক্রম পরিচালনা করছে। আরাকান আর্মির ক্ষেত্রেও তাদের নীতি ব্যতিক্রম হয়নি। ভারত চায় মিয়ানমার সীমান্তেও বাংলাদেশ চাপে থাকুক, যাতে বাংলাদেশের কোনো ক্রান্তিকালে মিয়ানমারের কোনো সীমান্তকে সুবিধাজনক আশ্রয়স্থল হিসেবে ব্যবহার করা না যায়। বাংলাদেশের সাথে মিয়ানমারের 271 কিলোমিটার সীমানা রয়েছে। ভারত জানে বাংলাদেশ মিয়ানমার সীমান্তের ওপারে যদি মুসলিম জনগোষ্ঠী সামরিকভাবে শক্তিশালী হয় তবে তা বাংলাদেশকে বাড়তি সুবিধা দেবে। যে কারণে ভারতের পরামর্শে বাংলাদেশ সেনাবাহিনী কখনোই মিয়ানমার সরকার কিংবা আরাকান আর্মির সাথে কোনো প্রকার শক্তি প্রদর্শন করেনি। ভারতকে খুশি করতে বাংলাদেশের কূটনীতি এবং সমন্বিতি এতটাই ইসলাম বিরোধী এবং বাংলাদেশ বিরোধী ছিল যে রোহিঙ্গা মুসলমানদের শায়েস্তা করতে বাংলাদেশের সীমান্তে নিযুক্ত গোয়েন্দা সংস্থাগুলো আরাকান আর্মিকে সব ধরনের সহায়তা করেছে, যা 2025 সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত অব্যাহত ছিল। হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশ সেনাবাহিনীতে থাকা ভারতীয় সেই বলয় কিছুটা নীরব থাকলেও বর্তমান সেনাবাহিনীকেও কার্যকর কোনো পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে না। কারণ শেখ হাসিনা নিয়োগ করে যাওয়া সেনাবাহিনীর সেই কর্মকর্তারা বেশিরভাগ এখনও তাদের আগের কর্মস্থলেই দায়িত্ব পালন করে যাচ্ছে। কিন্তু আরাকান আর্মি তথা পার্বত্য চট্টগ্রামকে সেনাবাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণে রাখতে না পারাটা আমাদের জন্য কতটা ভয়ঙ্কর, চলুন সেটা দেখা যাক। ভারত যেমন তাদের চিকেন নেক নিয়ে খুব দুশ্চিন্তায় থাকে, ঠিক একইভাবে বাংলাদেশেরও 2টি চিকেন নেক রয়েছে, যে ব্যাপারে আমরা অত্যন্ত বেখেয়াল। অথচ আমাদের এই চিকেন নেক কতটা ঝুঁকির মধ্যে রয়েছে তা নিয়ে আমাদের সরকারগুলোর কোনো পদক্ষেপ নেই। 2 चिकन स्नैक हैं, वो सब भारत से ही पूर्ण रूप से सराउंडेड हैं, और अगर हमने गर्दन मरोड़ दी
तो बांग्लादेश बिखर जाएगा। एक तो ऐसा चिकन स्नेक है जो कि सिटिंग डक है, जो कि बस भारत जब चाहे तब उसको कैप्चर कर सकता है। वहां की डेमोग्राफी भी इसके फेवर में है। दूसरा जो सिटिंग डक उतना नहीं है, लेकिन वो बड़ा भारत के लिए एसेंशियल है। लेकिन अच्छी बात क्या है, वो दो तरफ से भारत से ही घिरा है, तो भारत उसको भी जब चाहे कंट्रोल कर सकता है। আরাকান আর্মির মূল এজেন্ডা শুধু আরাকান নয়, মূল এজেন্ডা বাংলাদেশের বিশাল অংশকে যুক্ত করে গ্রেটার আরাকান প্রতিষ্ঠা করা, যা তারা এরই মধ্যে তাদের সংবিধানে সংযুক্ত করেছে। খুব সম্প্রতি আরাকান আর্মি সমর্থিত বৌদ্ধ ভিক্ষু ভেন ও কুন্ডালা আরাকান রাজ্যের একটি কল্পিত ম্যাপ তার ভেরিফাইড সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছে, যেখানে দাবি করা হয়েছে এটা 1784 সালের আরাকান রাজ্যের মূল ম্যাপ। বর্তমান আরাকানের জেলা 18টি হলেও তাদের পরিকল্পিত নতুন ভূখণ্ডে জেলা 28টি। এখন প্রশ্ন হলো, তাহলে বাকি 10টি জেলা কোথা থেকে এলো? ভয়ঙ্কর তথ্য হচ্ছে, আরাকান আর্মির কল্পিত মানচিত্রে পার্বত্য চট্টগ্রাম থেকে শুরু করে ফেনী পর্যন্ত বাংলাদেশের 10টি জেলাকে তারা তাদের আরাকান রাজ্যে সংযুক্ত করেছে। আরাকান আর্মিপন্থী সন্ত্রাসী বৌদ্ধ ভিক্ষু ভারতীয় গণমাধ্যম দ্য ডিপ্লোম্যাটকে দেয়া আরাকান আর্মির চিফের একটি সাক্ষাৎকার শেয়ার করেছেন, যেখানে আরাকানকে খুব ক্ষুদ্র ভূমি উল্লেখ করে একে প্রসারণের দিকে ইঙ্গিত করেছে আরাকান সন্ত্রাসীদের এই প্রধান। আরাকানের কালাদান প্রজেক্টে ভারতের সাথে আরাকান আর্মির সম্পৃক্ততার বিষয়টিও আরাকান আর্মির চিফ এবং ভেনু কুন্ডালা নিজেই স্বীকার করেছেন। হাসিনা আমলে খুব গোপনীয়তার সাথে ফেনী সীমান্তে অখ্যাত একটি জায়গায় ছোট একটি ব্রিজ উদ্বোধন করতে দিল্লি থেকে উড়ে এসেছিল খোদ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আপাত দৃষ্টিতে আমাদের কাছে ওই ব্রিজটি ছোট প্রকল্প মনে হলেও ভারতের জন্য এটা এক গুরুত্বপূর্ণ প্রকল্প, কারণ বাংলাদেশের এই চিকেন নেক আলাদা করতে আরাকান আর্মির ভারতীয় সেনাবাহিনীর সহায়তা প্রয়োজন। সে কারণে ভারত সরকার গুরুত্বপূর্ণ এই ব্রিজটি উদ্বোধন করতে তাদের প্রধানমন্ত্রীকে ডেকে আনে। একদিকে আরাকান আর্মিকে উস্কে দেওয়ার পাশাপাশি সুযোগ মতো বাংলাদেশের চিকেন নেক ব্লক করে ফেনী থেকে পুরো পার্বত্য এলাকা আলাদা করে দেওয়ার সব পরিকল্পনা চূড়ান্ত করে রেখেছিল ভারত সরকার। হাসিনার সহযোগিতায় ভারতের পরিকল্পনা কী ছিল এরই মধ্যে তা পরিষ্কার হয়ে উঠেছে। সম্প্রতি প্রকাশিত স্যাটেলাইট ছবিতে দেখা গেছে খাগড়াছড়ি থেকে মাত্র 24 মাইল এবং ফেনী থেকে মাত্র 96 মাইল দূরে মিজোরামের লেংপুই বিমানবন্দরকে ভারত এখন ফুল স্কেল এয়ারফোর্স বেজে আপগ্রেড করেছে। 26m×31m আকারের শেড এবং নতুন ট্যাক্সিওয়ে দেখে এটা স্পষ্ট যে ভারত সেখানে SU-30 সহ সকল আধুনিক যুদ্ধ বিমান পরিচালনার সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে। ওদিকে পশ্চিমবঙ্গের পানাগড় এয়ারফোর্স স্টেশনেও বড় ধরনের মেরামত ও পুনর্নির্মাণ শুরু করেছে ভারত সরকার। এখানেই শেষ নয়, সূত্র জানিয়েছে বাংলাদেশ থেকে আলাদা হয়ে একটি হিন্দু বৌদ্ধ রাষ্ট্র বানানোর জন্য রাজা বীর বাহাদুরের নেতৃত্বে পার্বত্য চট্টগ্রামের প্রায় 5000 পাহাড়ি সন্ত্রাসীরা আরাকান আর্মির সাথে যুক্ত হয়েছে, যাদের অনেকে প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশে আসা যাওয়া শুরু করেছে। এমনকি সম্প্রতি আওয়ামী মন্ত্রী বীর বাহাদুরকেও তার নিজ বাড়ির সামনে প্রকাশ্যে চলতে দেখা গেছে। এখানে আরাকান আর্মির কি ভূমিকা হবে? কারণ আরাকান আর্মিরও একটা ভূমিকা এখানে থাকবে, যেটা জানা যাচ্ছে, এবং যে পরিকল্পনা হচ্ছে তাতে মুজিব বাহিনীর পাশে থাকবে আরাকান বাড়ি। আপনারা যদি বেশি বাড়াবাড়ি করেন, আমরা কিন্তু বিভিন্ন মানবতা বিভিন্ন বিশ্বের দেশ থেকে সাহায্য চেয়ে আমরা বাংলাদেশ আরেকটি প্রদেশ করব শুধুমাত্র সনাতনীদের জন্য। একদিকে ভারত আরাকান আর্মিকে পালছে, অন্যদিকে সন্তুল আর্মার UPDF JSS-কে দিয়ে পাহাড়ি এলাকায় নিয়ন্ত্রণ রেখেছে। মূলত পাহাড়ে এখন কুকি চীন ছাড়া পাহাড়িদের সবকটি সশস্ত্র সংগঠন এখন ভারত নিয়ন্ত্রিত। কুকি চীন মূলত ভারতীয় সেনাবাহিনীর বিরোধী একটি সশস্ত্র স্বাধীনতাকামী সংগঠন। মণিপুরে ভারত কুকি চীনের বিরুদ্ধে চিরুনি অভিযান শুরু করলে কুকি চীন বাংলাদেশের পাহাড়ি অঞ্চলে এসে তাদের কার্যক্রম পরিচালনা করেন। কিন্তু কুকি চীন যেন বাংলাদেশের শক্তিশালী হয়ে ভারতীয় বাহিনীর সাথে লড়াই করতে না পারে, সে কারণেই ভারতের পরামর্শে বাংলাদেশ সরকার তাদের নির্মূলে ব্যাপক অপারেশন চালায়। এই একই কারণে পুরো আওয়ামী লীগ সময়ে কুকি চীনের উপর ব্যাপক অভিযান অব্যাহত রেখেছে হাসিনা সরকার। প্রথম আলো, ডেইলি স্টার এবং সময় টিভির প্রযোজনায় নাটক তৈরির পর কুকি চীনের যোদ্ধাদের উপর চলত নারকীয় হামলা। যদিও বাংলাদেশের জন্য পাহাড়ের মূল সমস্যা JSS এবং UPDF, কিন্তু কুকি চীন ছাড়া আর কোনো সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে বাংলাদেশি আইন শৃঙ্খলা বাহিনীগুলো কখনোই কোনো অ্যাকশনে যায়নি। গেল কয়েক বছর ধরে প্রথম আলো, ডেইলি স্টার সহ দেশের মিডিয়া এবং সরকারি সংস্থাগুলোর একমাত্র টার্গেট ছিল কুকি চীন। এর কারণ বাংলাদেশকে বাঁচানো নয়, বরং ভারত বিরোধী এই সংগঠনটিকে ধ্বংস করে ভারতপন্থী বাহিনীগুলোকে পাহাড়ে একচ্ছত্র দখল নিয়ে দেয়া। কেএনএফ কখনো সরকারের বিপক্ষে ছিল না। দেশের সরকার হিসেবে আমরা যতটুকু পারি সম্মান প্রদর্শন করে সমঝোতার পথ বেছে নিয়েছি।
এমনিতেই যৌথ বাহিনীর উপর কেএনএফের হামলা করার কোনো ইচ্ছা ছিল না। জেএসএস সন্ত্রাসীরা ইসলাম বিরোধিতা করে আসছে সেই শান্তি চুক্তির আগ থেকে। বাঙালি 1000 পরিবারের বেশি হত্যা করেছে। শুধু বাঙালি নয়, 3 পার্বত্য জেলায় বসবাসরত মারমা, বম, তঞ্চঙ্গা, পাংখুয়া, খিয়াং, মরো জাতির অনেক গুণীজনদের হত্যা করেছে। তার প্রমাণস্বরূপ ফেসবুকের বিভিন্ন টাইমলাইনে দেখতে পাবেন। জেএসএসের মূল দাবি ছিল পার্বত্য চট্টগ্রামের সামরিকায়ন এবং ইসলাম সম্প্রসারণ বন্ধ করা। কিন্তু জেএসএসদের তথ্য অনুযায়ী পার্বত্য চট্টগ্রামে কোনো জাতির উপর অভিযান চালানো কি সাংঘর্ষিক নয়? কুকি চীনের এই ভারত বিরোধী অবস্থানের কারণেই বাংলাদেশি অনেক নাগরিক কুকি চীনের সাথে যোগ দিয়েছিল। তারপরেও কুকি চীনকে যদি আমরা সশস্ত্র সংগঠন হিসেবে ধরি, তাহলে একই অপরাধে সন্তু লারমার জেএসএস কিংবা ইউপিডিএফকেও সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করতে হবে। এখন পর্যন্ত পাহাড়ে যতগুলো বাংলাদেশি কিংবা সেনাবাহিনীর উপর হামলা হয়েছে, সবগুলোর সাথে জেএসএস, ইউপিডিএফ কিংবা শান্তি বাহিনী জড়িত। 1977 সাল থেকে শুরু করে বাংলাদেশিদের উপর যতগুলো গণহত্যা কিংবা হামলার ঘটনা ঘটেছে, সবগুলোর সাথে সন্তু লারমার নেতৃত্বে জেএসএস কিংবা শান্তি বাহিনী জড়িত। তারপরেও তাদের বাঁচাতে কথিত শান্তি চুক্তির নামে কার্যত পার্বত্য চট্টগ্রাম ভারতের হাতে তুলে দিয়ে আসা হয়েছে। এখন নতুন করে যুক্ত হয়েছে মিয়ানমারের সন্ত্রাসী গোষ্ঠী আরাকান আর্মি। ভারতীয় মদতপুষ্ট জেএসএস, শান্তি বাহিনী কিংবা আরাকান আর্মির হাত থেকে আমাদের পার্বত্য চট্টগ্রামকে বাঁচাতে হলে দ্রুত আমাদের কিছু পদক্ষেপ নিতে হবে। প্রথমত 1996 সালের কথিত শান্তি চুক্তির নামে হাসিনার দেশ বিক্রি চুক্তি বাতিল করতে হবে। এই চুক্তি অনুযায়ী বাংলাদেশ সরকার হাস্যকরভাবে তাদের সেনা ক্যাম্প দ্রুততার সাথে প্রত্যাহার করে নিলেও পাহাড়িরা তাদের অস্ত্র জমা দেয়নি। মূলত ওই চুক্তির মাধ্যমে পুরো পাহাড়ের নিয়ন্ত্রণ পাহাড়ি সন্ত্রাসীদের হাতে তুলে দেওয়া হয়েছে। পাহাড়ে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে হলে পার্বত্য চট্টগ্রাম থেকে প্রত্যাহার করা সব সেনা ক্যাম্প পুনর্স্থাপন করতে হবে। জিয়াউর রহমানের পরিকল্পনা অনুযায়ী পুনরায় বাংলাদেশিদেরকে পাহাড়ি এলাকায় পুনর্বাসিত করতে হবে এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। পার্বত্য চট্টগ্রাম নিয়ে প্রথম আলো এবং ডেইলি স্টারের ষড়যন্ত্র রুখতে হলে সবার আগে কথিত পাহাড়ি উপজাতি আদিবাসী নামকরণের নামে বাঙালিদের মাঝে বিভাজন বন্ধ করতে হবে। এদের সবার, এখানে কেউ আদিবাসী কিংবা প্রবাসী নেই, সবাই বাংলাদেশি, সবার অধিকার সমান। জিয়াউর রহমানের দেয়া বাংলাদেশি জাতীয়তাবাদ পরিচয় সবাইকে প্রতিষ্ঠিত করতে হবে। প্রথম আলো ডেইলি স্টারের পাহাড় নিয়ে করা কোনো রিপোর্টের ঠিক 180 ডিগ্রি উল্টো সিদ্ধান্ত নিতে হবে। প্রথম আলো এবং ডেইলি স্টারের সংবাদ কতটা উদ্দেশ্য প্রণোদিত সেটার সবশেষ খাগড়াছড়ির কথিত ধর্ষণের গুজবেই প্রমাণিত হয়েছে। প্রথম আলো ডেইলি স্টারে ঘন্টার পর ঘন্টা ধর্ষণের আপডেট দেওয়া হলেও মেডিকেল রিপোর্ট ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি, সেই খবর ছাপা হয়নি দুটি পত্রিকার কোনোটিতেই। উত্তর ও দক্ষিণ ফ্রন্ট থেকে হুমকি বিবেচনায় বাংলাদেশ সেনাবাহিনীকে এখনই পদক্ষেপ নিতে হবে। বিশেষ করে লালমনিরহাট, ঠাকুরগাঁও এবং বগুড়ার বিমানবন্দরগুলোকে আধুনিকায়ন করতে হবে। সম্ভাব্য ভারতীয় আগ্রাসন ঠেকাতে ফেনী, কুমিল্লা, শমশেরনগর এবং মৌলভীবাজারে স্থায়ী বিমান ঘাঁটি করতে হবে। এদিকে মিয়ানমার যদি আসলে শান্তিপূর্ণ সহাবস্থান চায়, তাহলে রোহিঙ্গাদের সবাইকে একসাথে ফেরত নিতে হবে এবং তাদের নাগরিকত্ব পরিপূর্ণভাবে ফেরত দিতে হবে। তাদের নিরাপত্তার জন্য প্রাথমিকভাবে বাংলাদেশ, পাকিস্তান, তুরস্কের মতো মুসলিম দেশ অথবা জাতিসংঘের শান্তি বাহিনী মোতায়েনের অনুমতি দিতে হবে। বাংলাদেশের আরাকান নীতি মিয়ানমারের জান্তা সরকার কিংবা আরাকান আর্মি কারো পক্ষে না করে এই নীতি হবে শুধুই রোহিঙ্গা মুসলমানদের পক্ষে। মিয়ানমারের ফাঁদে পা দিয়ে মুসলমান রোহিঙ্গাদেরকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়, তাহলে আবারও কিছুদিন পরে আগের মতো সময় সুযোগ বুঝে তারা গণহত্যার পথ বেছে নেবে। মিয়ানমার যদি দাবি মানতে রাজি না হয়, তাহলে রোহিঙ্গাদের প্রতিরোধ যোদ্ধা হিসাবে গড়ে তুলে তাদেরকে আরাকানে ফেরত পাঠানোর প্রস্তুতি নিতে হবে। তাদেরকে প্রতিরক্ষার জন্য বাংলাদেশ সরকার সব ধরনের সহায়তা দেওয়া প্রয়োজন। এমনকি বাংলাদেশের অনেক নাগরিকও তাদের সাথে লড়াই করতে প্রস্তুত আছে। আরাকানে যেহেতু মিয়ানমার সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই, সে কারণে আরাকানে রোহিঙ্গাদের ফেরত পাঠানো খুবই সহজ। আরাকান শুধু রোহিঙ্গাদের জন্য নয়, আমাদের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের সাথে থাকা 271 কিলোমিটারের বিশাল সীমান্ত রোহিঙ্গাদের মতো মুসলিম ভাতৃপ্রতিম একটি জাতিগোষ্ঠীর নিয়ন্ত্রণে থাকা বাংলাদেশের নিরাপত্তার জন্যও বাড়তি সুবিধা দেবে। আমি মনে করি এদেরকে এক জায়গায় রেখে সামরিক প্রশিক্ষণ দিয়ে, অস্ত্র দিয়ে অন্তত 2 লক্ষ ফোর্স তৈরি করে ব্যাক বাই বাংলাদেশ আর্মি মিয়ানমার আক্রমণ করে এই আপনার রাখাইন স্বাধীন করে ফেলবে। কারণ আমরা তো ওখানে মুসলমানদেরকে, মানে যেটা ধর্মের কথা বলি, এখন আমি ধর্মে আসি, আপনি বাদ দেন হিউম্যানিটেরিয়ানের কথা, মানুষ আসছে না কে আসছে, আপনি ধর্মে আসেন যে মুসলমান হিসেবে আমরা এই রোহিঙ্গাদের এই দুঃখ দুর্দশা 78 থেকে আমরা দেখে আসতেছি। 50 সাল থেকে শুরু হয়েছে এটা, তখন থেকে এটা চলে আসতেছে। কতদিন চলবে এটা?
ইট হ্যাজ টু এন্ড সামহাউ। হওয়া উচিত। আমি মনে করি বাংলাদেশ গেইন যথেষ্ট মিলিটারি পাওয়ার অর্জন করেছে বাংলাদেশ, 43rd ইকোনমি অফ দি ওয়ার্ল্ড। তো আমরা এদেরকে এইভাবে মরতে দিতে পারি না। এটা এই মিয়ানমার আর্মি ফাজলামি করবে আর আমরা সেটা দেখে থাকবো, এটা হতে পারে না। উই মাস্ট ট্রেন রোহিঙ্গাস, 2 লক্ষ ফোর্স তৈরি করে ব্যাক বাই বাংলাদেশ আর্মি, উই মাস্ট লিবারেট রাখাইন প্রভিন্স। আরাকান আর্মির মূল উৎস বাংলাদেশে ইয়াবা পাচার। তাদেরকে আর্থিকভাবে দুর্বল করতে হলে বাংলাদেশ সীমান্তে ইয়াবা পাচার শূন্যের কোঠায় নামিয়ে আনতে হবে। এর জন্য ইয়াবা সাপ্লাই লাইন বান্দরবন 0 পয়েন্ট, পালংখালী ঠেংখালী সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকতে হবে। তবে এসব পদক্ষেপ বাস্তবায়ন করতে হলে সবার আগে বাংলাদেশ সেনাবাহিনীকে সিদ্ধান্ত নিতে হবে তারা কি খাতা কলমে পার্বত্য চট্টগ্রামের মালিক থেকেই সন্তুষ্ট থাকবে নাকি বাস্তবেই গুরুত্বপূর্ণ এই ভূখণ্ডের মালিক হতে চায়। অতএব পার্বত্য চট্টগ্রাম নিয়ে ভাববার এখনই সময়। সেনাবাহিনীকে সিদ্ধান্ত নিতে হবে পাহাড় কাদের নিয়ন্ত্রণে থাকবে, বাংলাদেশ নাকি ভারত মিয়ানমার নিয়ন্ত্রিত সন্ত্রাসীদের হাতে। সিদ্ধান্ত আপনাদের। আল্লাহ হাফেজ।